সম্মানিত দর্শক, আমন্ত্রণ সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন কাজী রওনক হোসেন, সিনিয়র সাংবাদিক। আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভোরে। পত্রিকাগুলো শিরোনাম দেখে আলোচনায় যাই। প্রথম আলো লিখেছে 5 আগস্টের পরের মামলা যাচাই বাছাই হবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে বৈঠক। অভিমত আছে একটা, দোষীদের শাস্তি দিতে হবে, নির্দোষদের হয়রানি নয়। সময় মেনে উপস্থিত স্বাভাবিক ছন্দে সচিবালয়। বিএনপির 6 নেতা, 6 সিটির প্রশাসক। জনপ্রশাসনে বড় পরিবর্তন। 9 সচিবের চুক্তি বাতিল, 3 সচিব প্রত্যাহার। যুগান্তর, অর্থনীতি, ভূ রাজনীতি ও আইন শৃঙ্খলার উন্নয়ন সামলাতে হবে 3 সংকট। ভূ রাজনৈতিক চাপ বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করাই বড় চ্যালেঞ্জ। অর্থনীতির চাপ, ঋণের বোঝা। আদানির চুক্তি নিয়ে ব্রিটিশ আইনজীবী আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ। সমকাল, প্রশাসক আসছেন, কাউন্সিলর না থাকায় ভোগান্তি যাবে না। চট্টগ্রাম, বিলুপ্ত ধারায় মেয়র থাকছেন শাহাদাত। মশার যন্ত্রণায় অতিষ্ঠ সারা দেশ। চুলা জ্বালাতেই বিস্ফোরণ। ডেঙ্গু প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়। 5 আগস্টের পরের মামলা যাচাই হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। কালের কণ্ঠ, রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য। তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন এই বিশ্বাস রাখে। 6 মাসে রাজস্ব ঘাটতি 60,000 কোটি টাকা, আয় নিয়ে চ্যালেঞ্জে নতুন সরকার। ইত্তেফাক, গ্যাস লিকেজ ভয়ঙ্কর, চট্টগ্রামে একই পরিবারের 9 জন মারাত্মক দগ্ধ, একজনের মৃত্যু, রাজধানীতে দগ্ধ 4। প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশ ফার্স্ট নীতিতে সমর্থন চীনের। ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড, 9 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিন, শেষ সমাধান সংসদ অধিবেশন শুরু 12ই মার্চ। বিদেশে যাচ্ছেন অনেক উপদেষ্টা। শিক্ষার মান নেই, টিউশন ফি লাগাম ছাড়া। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেব। 2 বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি। মানব জমিন, কারা কি প্রক্রিয়ায় পাবেন ফ্যামিলি কার্ড? আবারও কি খালি থাকবে 29 মিন্টু রোডের বাড়ি? আমাদের সময়, স্বাস্থ্য খাতে অনেক চ্যালেঞ্জ, উন্নয়নের জোর সরকারের। শিগগিরই চালু হচ্ছে স্মার্ট কৃষক কার্ড। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। আমার দেশ, প্রথম অধিবেশনেই উত্তপ্ত হচ্ছে। একদিনে 6 সিটিতে প্রশাসক নিয়োগ। আজকের পত্রিকা, ঢাকার 2টি সহ 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। সিটিতে শুরু, ইউপিতে শেষ, তবে স্থানীয় সরকার নির্বাচন। 9 সচিবের চুক্তি বাতিল, দপ্তর হারালেন 3 সচিব। দেশ রূপান্তর, বৈষম্য বিরোধী আইন শুধুই কথার কথা। এবার কৃষক কার্ড চালুর উদ্যোগ সরকারের। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী। 12 মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। কালবেলা, মন্ত্রণালয়ের উদারতায় শত কোটির জমি গায়েব। 6 সিটিতে নতুন প্রশাসক, পরাজিত 2 এমপি প্রার্থীসহ সবাই বিএনপির নেতা। সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চায় না সরকার। যায় দিন, গতি ফিরেছে স্থবির প্রশাসনে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সহ 3 সচিবকে বদলি। তাজুলের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল। সংগ্রাম, নির্বাচিত হবেন স্পিকার, ডেপুটি স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু 12 মার্চ। 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা। সময়ের আলো, তারেকের নেতৃত্বে জিয়ার ছায়া, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। স্বেচ্ছায় বিদায় নিতে চান রাষ্ট্রপতি। রূপালী বাংলাদেশ, জমা গেছে মৃত্যুদূত। ইনকিলাব, অন্তর্বর্তী সরকারের ভুল নীতিতে খাদের কিনারায় অর্থনীতি। ঋণের ভারে নুজ্জ সরকার। সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কঠিন কমিশন গঠন হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের শিরোনামগুলো পড়ছিলাম পত্রিকার। 6 সিটিতে নতুন প্রশাসক নিয়োগ, চুক্তিভিত্তিক 9 সচিবের নিয়োগ বাতিল, 3 সচিবের দপ্তর বিহীন হওয়া,
এই মোটামুটি। আর চট্টগ্রাম এবং ঢাকায় গ্যাসে অগ্নিকাণ্ডে অনেকগুলো মানুষ 9 এবং 4 আহত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে। বাকিদেরও অবস্থা আসলে খুব একটা ভালো না। জি, ওদের মানে কারো 70%, কারো 80% বার্ন। তো যাই হোক, দুর্ঘটনাই। প্রথমেই আমি যেটা বলবো যে 3 সিটি কর্পোরেশনে যেহেতু মেয়র ইলেকশন হয়নি, সুতরাং দ্রুত এই যে প্রশাসক নিয়োগ, এটা একটা অত্যন্ত পজিটিভ, ইতিবাচক একটা পদক্ষেপ। এবং আমরা আশা করব যে সিটি কর্পোরেশনগুলোতে যে পরিমাণ দুর্নীতির বোঝা থাকে বা দুর্নীতির আলাপ আলোচনা হয়, এবার হয়তো বা তার চেয়ে কিছুটা ভিন্ন হবে। তার মূল কারণটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান যা করছেন সে লোককে প্রশংসাই করতে হয়, সাধুবাদ দিতে হয়, এবং মনে হচ্ছে যে তিনি তার বাবার মতো করেই দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সেভাবে চলতে চান। আর আপনি যেটা বললেন যে 9 জন সচিবকে বাতিল, চুক্তিভিত্তিক বাতিল করেছে, এটা ঠিকই আছে। কারণ কেন চুক্তিভিত্তিক এত নিয়োগ থাকতে পারে? 1জন 2জন থাকতে পারে, কিন্তু এত নিয়োগের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে হয় কি, যে নিচে যারা আছে তারা পদোন্নতি পায় না এবং তারা কাজে উৎসাহ হারিয়ে ফেলে। কারণ আপনার কাউকে দিয়ে কাজ করাতে গেলে তাকে ইনসেন্টিভ দিতে হবে, তাকে প্রয়োজনা দিতে হবে, তাকে প্রণোদনা দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের মানে বেশ ভালোভাবেই খেয়াল রাখা উচিত। এবং এখন পর্যন্ত মনে হচ্ছে চারিদিক দিয়ে যেভাবে এগুচ্ছে, তাতে বিএনপি সম্ভবত ঠিক পথেই যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, সবসময় অতি উৎসাহী কিছু দল থাকে, অতি উৎসাহী কিছু লোকজন থাকে, যারা ভালো জিনিসকেও নষ্ট করে ফেলে। আমি বলতে চাই, জাস্ট 3 দিন আগের ঘটনা, সরাইলে রুমিন ফারহানকে ফুল দিতে দেওয়া হয়নি। যারা এই কাজটি করেছে তারা হয়তো এটা জানে না যে রুমিন ফারহান একজন ভাষা সৈনিকের মেয়ে। এটা হয়তো বা তারা জানে না। ভাষা সৈনিকের মেয়ে হওয়া দরকার নাই, সে একজন নির্বাচিত এমপি, সংসদ সদস্য। কেন তাকে দিবে না? এই যে তারেক জিয়া বারবারই বলছেন প্রতিহিংসা নয়, আমরা সমঝোতার ভিত্তিতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেখানে এই বাধাটা কেন হবে? এই জিনিসগুলো শুধু এখানেই না, আরও বিভিন্ন জায়গায় নানান ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে। তারপর ধরেন যে একজন মন্ত্রী তো চাঁদার যে নতুন সংজ্ঞা দিলেন, এটা আমার কাছে খুব হাস্যকর এবং মানে বিদ্রুপাত্মক মনে হলো। এটা কয়েকদিন আগের কথা, 2 দিন আগের কথা, যে উনি বলেছেন যে চাঁদা যদি জোর করে নেওয়া হয় সেটা চাঁদা, আর স্বেচ্ছায় দিলে সেটা চাঁদা না। তো স্বেচ্ছায় কেউ চাঁদা দেয় এমন কাহিনী আমি কখনো শুনিনি, স্বেচ্ছায় দেয় এরকম কাহিনী কখনো শুনিনি। চাঁদা তো বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনি প্রেস ক্লাবের সদস্য, আপনি প্রেস ক্লাবের চাঁদা দেন না? সেটা তো প্রেস ক্লাবের সদস্য চাঁদা দেয়, আর এরা তো রাস্তা থেকে সংগঠন আছে না, শ্রমিকদের সংগঠন আছে, মালিকদের সংগঠন আছে, তিনি সেই সংগঠনকে উল্লেখ না, উনি যেটা বলেছেন, উনি কিন্তু ওনার এই কথাটা বলা সম্ভবত উচিত হয়নি। কারণ হলো উনি এটা বলে চাঁদাকে আরো প্রলুব্ধ করেছেন। সংগঠনের চাঁদা, যেগুলো ভলেন্টারি চাঁদা, যেগুলো কল্যাণ ফান্ডের চাঁদা, সেটা তো আলাদা জিনিস। কিন্তু উনি এমনভাবে বলেছেন তাতে মনে হচ্ছে যে সবই জায়েজ। ফুলকপি নিয়ে আসছে 1 ট্রাক, তাকে পদে পথে তাকে চাঁদা দিয়ে আসতে হবে। চাঁদা কোনোদিনই যাবে না যদি এভাবে বা এই মানসিকতায় উনি চলেন। যেমন এর আগে যে মন্ত্রী ছিলেন শাহজাহান খান, উনি বলছেন যে এত কিছু দরকার নাই, আমাদের ড্রাইভার শুধু ওই গরু ছাগল আর গাছ চিনলেই হবে। শাহজাহান খান ছিলেন যে আওয়ামী লীগ মন্ত্রী। তো আমাদের কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। আমরা মুখে বলবো সবার আগে বাংলাদেশ, আর কার্যত আমরা থাকবো 500 বছর পিছনে, তাহলে কিন্তু হবে না। আর আমি যেটা আসলে মনে হয় যে আমি সতর্ক করে দিতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে, উনি যেভাবে এগোচ্ছেন ঠিক আছে, কিন্তু তাকে নজরদারি করতে হবে তার আশেপাশের লোক
তার দলের লোক, সারা দেশে তার সংগঠনের কর্মতৎপরতা। কারণ আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে কিছু লোক এখন আমরা বিএনপি, আমরা জিতেছি, আমরা ক্ষমতায় এসেছি, সুতরাং আমরা যা খুশি তাই করব, এই অ্যাটিটিউড থেকে এমন কি হচ্ছে? কিছু কিছু হচ্ছে, শুরু হয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ব্রিফিংয়ে বিএনপি অফিসে বলেছেন আওয়ামী লীগের বিষয় দেখা হবে আইনিভাবেই। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। বিএনপি সরকার আসার পরে কোথাও কোথাও আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন, সেই বিষয়ে প্রশ্ন ছিল। এইগুলোই হচ্ছে বাড়াবাড়ি আর অতি উৎসাহীদের কর্মকাণ্ড। মানে আওয়ামী লীগেরও যারা খুলেছে তারা অতি উৎসাহী এবং বাড়াবাড়ি, আর বিএনপি যারা খুলে দিয়েছে তারাও অতি উৎসাহী এবং বাড়াবাড়ি করেছে। আমার কথা হলো স্পষ্ট, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে 5ই আগস্টের পরে যে সমস্ত মামলা যা হয়েছে সেগুলো খুব মানে সূক্ষ্মভাবে দেখতে হবে, যাতে করে কোনো নির্দোষ শাস্তি না পায়, কোনো নির্দোষ ব্যক্তি যেন ভোগান্তির শিকার না হয়। এখন আওয়ামী লীগ কেউ করতো বলেই যে সে মানে একেবারেই ধরাছোঁয়ার বাইরে বা অস্পৃশ্য, তা তো না। আওয়ামী লীগ সে করতে পারে, দেখতে হবে যে সে আওয়ামী লীগ করে অন্যায় করেছে কিনা, দোষ করেছে কিনা, লুট করেছে কিনা। এবং এই যে লুটেরা যারা বিশেষ করে ব্যাংক লুট করেছে, তাদের তো কন্ট্রোল করতে হবে, তাদেরকে ধরে আনতে হবে। আজকে তো ব্যাংক সেক্টর, অর্থনীতি তো একদম ফাঁকা করে দিয়েছে, এগুলো উদ্ধার করতে হবে। তবে হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে অন্যায় করে কেউ যেন পার না পায়। আর কেউ যদি ভুল কথা বলে, সেটা তো স্বীকার করে নিতে অসুবিধা নেই, যে আমি এটা ভুল বলেছিলাম, আসলে এটা এরকম হবে না, অথবা আমি এটা মিন করিনি। কিন্তু কারো ব্যক্তিগত ভুল মানে কথায় যদি অন্যায় বা অবিচার বেশি উৎসাহিত হয়, তাহলে তো হবে না। এই সময় আলোচিত বিষয় রাষ্ট্রপতির সাক্ষাৎকার, রাষ্ট্রপতির সাক্ষাৎকার এবং তিনি স্বেচ্ছায় বিদায় নিতে চান, এমন কথা বলেছেন। কালের কণ্ঠে আমরা দেখেছি শিরোনাম এবং তারা সাক্ষাৎকার প্রচার করেছে দ্বিতীয় দিনের মতো আবার। জি জি জি, আসলে অন্তর্বর্তী সরকারের সাথে তার সম্পর্ক কেমন ছিল, মূলত সেই বিষয়গুলোই তার সাক্ষাৎকারে উঠে এসেছে। আমি যেটা মনে করি যে রাষ্ট্রপতির আসনটি একটা অত্যন্ত সম্মানিত আসন, এটা যেন সম্মানের সাথেই পরিবর্তন হয়, এটি আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এবং এই যে আমরা কথায় কথায় উল্টাপাল্টা বলি, তা কিন্তু হবে না। কারণ রাষ্ট্রপতি দেখতে হবে যে রাষ্ট্রপতি থেকে উনি কতটা অন্যায়কে স্বেচ্ছায় করেছেন, কতটা অন্যায় মানে স্বেচ্ছায় না, অনিচ্ছাকৃতভাবে করেছেন বা বাধ্য হয়েছেন করতে। ওই চেয়ারে গেলে পরে সরকারের চাপে অনেক কিছুই হয়তো বা করতে হয়, কারণ ওই চেয়ার এখনও লিবারেল না, তাদের স্বেচ্ছা অনুযায়ী ওই চেয়ার চলতে পারে না। তো আমি আশা করব যে আমরা ভালো, অতীতের কোনো খারাপ দৃষ্টান্তকে সামনে না এনে আমরা নতুন করে ভালো দৃষ্টান্ত, ভালো চিন্তা আমরা প্রকাশ করি, তাহলে দেশটার মঙ্গল হবে। রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলা হয়েছিল সংস্কারে, হ্যাঁ, কিন্তু সেটা হবে? সেটা তো হবে কিনা বলা মুশকিল, কারণ যেহেতু মূল দল বিএনপি তারা সংস্কার প্রস্তাবের স্বীকারই মানে শপথটাই গ্রহণ করেনি, তো বাদ বাকি কী হবে, তারা যেটা বলছেন সেটাও আবার উড়িয়ে দেবার না যে এটা তো সংসদে গেলেই সমাধান হবে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সংসদে যেয়ে তারা কি করে। তাদের এ নিয়েও আলোচনা সমালোচনা দুইই আছে, যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া, এই নির্বাচনটি হয়েছে জাতীয় সংসদের, জাতীয় সংসদ নির্বাচন, এবং বিএনপির বক্তব্য জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, জাতীয় সংসদের সদস্য হিসেবেই তারা শপথ গ্রহণ করবে। সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, আবার এখন একটা আলোচনা আছে তাহলে তাদের আগের শপথটি বহাল নেই, এমন আলোচনাও আছে। এখন সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যারা শপথ নিয়েছেন, তাদের কোন শপথ বৈধ না অবৈধ এটা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন, অথবা জাতীয় সংসদের আলোচনায় এটা আমরা জানতে পারব।
12ই 12ই মার্চ শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন, রাষ্ট্রপতি অধিবেশন রেখেছেন, রাষ্ট্রপতি তো প্রথম দিন বক্তৃতা দিবেন। কি কি হবে বা কি কি হতে পারে ওই অধিবেশনে? এটা তো রুটিন কাজ যা হবার তাই হবে। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হবে ওখানে। রাষ্ট্রপতি হয়তো বা ওখানে তার বক্তৃতার ভেতরেই কোথাও বলে দিবে যে আমি স্বেচ্ছায় চলে যেতে চাই, হয়তো বা বলে দিবে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কেমন দেখছেন নতুন সরকার 1 মিনিটে? আমি মনে করি যে নতুন সরকার এখন পর্যন্ত যা করছে ভালো করছে, শুধু তাদেরকে সতর্ক থাকতে হবে, অতীতের অভিজ্ঞতাগুলো তাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। এবং তারেক রহমান যেভাবে যাচ্ছেন, উনি দেখেন ওনার প্রোটোকলের ব্যাপারে, ওনার সিকিউরিটির ব্যাপারে অনেক পরিবর্তন এনেছেন। কিন্তু উনি চাচ্ছেন জনগণের ভালো, জনগণের যে যে যা যা করলে পরে জনগণের ভোগান্তি কবে সেগুলো করতে চাচ্ছেন। এখন বাকিটা কি হয় সেটা সময় বলবে। ধন্যবাদ কাজী রওনক হোসেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।